নমস্কার। আজ আপনাদের একটা অন্যরকম তথ্য দেব। এই তথ্য মূলত হচ্ছে আবহাওয়ার পূর্বানুমান প্রসঙ্গে। আগামী দিনের আবহাওয়া কীরকম হবে এ নিয়ে কিন্তু আমাদের সবার মধ্যেই কিছুটা উৎকণ্ঠা, কিছুটা দুশ্চিন্তা, কখনো কখনো কিছুটা কিউরিওসিটিও আমাদের মধ্যে থাকে। তা আমাদের বহু আগে থেকেই প্রাচীন মানুষরাও কিন্তু আগামী দিনের আবহাওয়া কীরকম হবে এ নিয়ে তারাও কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করেছেন এবং আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রও কিন্তু এই বিষয়টা অর্থাৎ আবহাওয়া কীরকম হবে এ নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করেছে। তার ব্যতিক্রম নন আমাদের বঙ্গদেশীয় জ্যোতিষীরাও। আমরা খনার কথা জানি, খনার বচনের কথা আমরা শুনেছি। সেখানেও কিন্তু এমন অনেক সূত্র রয়েছে যা দিয়ে আগামী দিনের আবহাওয়া কীরকম হবে তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। তো আমাদের পূর্ববঙ্গীয় প্রাচীন জ্যোতিষীরা কিন্তু সেই ধারা মেনেই তারও একটি আশ্চর্যজনক সূত্র তারা কিন্তু আবিষ্কার করে ফেলেছিলেন। সেই সূত্রটি শ্লোকাকারে পূর্ববঙ্গীয় ভাষায় তৈরি করা আছে। এককালে এই শ্লোকটি পূর্ববঙ্গের লোকেদের মুখে মুখে ফেরত। আজ আমরা সেই শ্লোকটির কথাই বলবো যা দিয়ে আগামী দিনের আবহাওয়া কীরকম হবে তার একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। এই সূত্রের ভিত্তিভূমি হচ্ছে পৌষ মাস, অর্থাৎ এই বছরের পৌষ মাসকে বিশ্লেষণ করে তারা আগামী বছরের আবহাওয়া কীরকম হবে সেটা কিন্তু তারা জেনে ফেলেছিলেন। তা পূর্ববঙ্গীয় ভাষায় সেই শ্লোকটি হচ্ছে আগা পাছা ধনু মিনাবধি তুলা মকর কুম্ভ বিচ্ছা দিয়া মাস খাটায় গেলা। তা যারা রাশিচক্র সম্বন্ধে কিছু ধারণা রাখেন তারা এই শ্লোকটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মধ্যে আমাদের রাশিচক্রের কিছু রাশির কথা বলা রয়েছে। তো সেই কথা বুঝতে গেলে আমাদের কিন্তু আমাদের যে রাশিচক্র রয়েছে, মহাকাশের রাশিচক্র, সেই রাশিচক্রের রাশিগুলি সম্বন্ধে এবার কিছু কথা বলতেই হবে। আমরা অনেকেই জানি সূর্য আমাদের এই রাশিচক্র পরিভ্রমণ করেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের এই যে পরিভ্রমণ রাশিচক্রে তার উপর ভিত্তি করেই আমাদের মাসগুলি তৈরি হয়। মূলত আমাদের ভারতীয় যে মাসগুলি রয়েছে সেই মাসগুলি তৈরি হয় সূর্যের এই পরিভ্রমণের ওপর ভিত্তি করেই। তা সূর্য যখন মেষ রাশিতে যান, তিনি যতদিন সেই মেষ রাশিতে থাকবেন ততদিন হয় বৈশাখ মাস। সূর্য যখন বৃষ রাশিতে যান মেষের পর তখন হয় জ্যৈষ্ঠ মাস। তারপর সূর্য যখন মিথুন রাশিতে যান তখন হয় আষাঢ় মাস। কর্কটে এলে শ্রাবণ মাস, সিংহে ভাদ্র মাস, কন্যায় এলে আশ্বিন মাস, তুলা এলে কার্তিক মাস, বৃশ্চিকে এলে অগ্রহায়ণ মাস, ধনুতে এলে পৌষ মাস, মকরে মাঘ মাস, কুম্ভে ফাল্গুন মাস। তারপর সূর্য যখন একেবারে শেষ রাশি অর্থাৎ মিনে গিয়ে পৌঁছান তখন হয় চৈত্র মাস। তারপর আবার সূর্য যখন তার পরিক্রমায় মেষ রাশিতে গিয়ে পৌঁছান তখন হয় সেই বৈশাখ মাস, অর্থাৎ নতুন বছরের শুরু হয়। এবার কোনো বছরের পৌষ মাসকে বিশ্লেষণ করে আমরা আগামী বছরের আবহাওয়ার যে রূপরেখা তা বোঝার চেষ্টা করব এবং সেজন্যে আমরা আমাদের হিসেবের সুবিধার জন্যে পৌষ মাসকে 30 দিনের ধরব। তা এমনিতে আমাদের যে বাংলা মাসগুলি রয়েছে সেগুলি কিন্তু কোনো ফিক্সড দিনের থাকে না। কোনো বছর কোনো মাস 29 দিনের হতে পারে, 30 দিনের হতে পারে, কখনো কখনো 31 কিংবা 32 দিনেরও হতে পারে। এটা নির্ভর করে সেই সূর্যের রাশি পরিভ্রমণের ওপর। তো যাই হোক, 30 দিনকে বা 30 দিনে যদি আমরা পৌষ মাসকে নিই তবে তাতে সুবিধা হবে এটাই যে পৌষ মাসের উপর ভিত্তি করেই যেহেতু আমরা আগামী বছরের 12টি মাসকে ধরব, বুঝব, সেজন্যে 12 দিয়ে যদি আমরা
30কে ভাগ করি, পৌষ মাসের 30 দিনকে 12টি রাশি দিয়ে বা 12টি মাস দিয়ে, তবে আমরা এক্ষেত্রে কিন্তু পেয়ে যাব 2.5 দিন করে। অর্থাৎ প্রতিটি মাসের জন্যে তাকে বিশ্লেষণ করার জন্যে 2.5 দিন করে থাকবে আমাদের হাতে। 2.5 দিন মানে 60 ঘন্টা। তা এবার সেই শ্লোকটিতে আমরা একটু প্রবেশ করব। তা সেই শ্লোকটির প্রথমে কি বলা রয়েছে? আগা পাছা ধনু। ধনু মানে আমরা জেনেছি যে পৌষ মাস, অর্থাৎ আগামী বছরের পৌষ মাস, যাকে আমরা গণনা করব। তো সেই ধনু প্রসঙ্গে বলা হয়েছে আগা পাছা ধনু, অর্থাৎ ধনুকে স্পষ্ট দুভাগে ভাগ করা হয়েছে। এমনিতেও যারা রাশিচক্রের খোঁজ খবর রাখেন তারা জানেন ধনু রাশি হচ্ছে দ্ব্যত্বক রাশি বা দ্বি স্বভাব রাশি, তার মধ্যে দ্বৈত ভাব রয়েছে। তা ধনুরাশির প্রতীকটিকে স্মরণ করুন, সিম্বলটিকে দেখবেন, এর মধ্যে কিন্তু এর অর্ধেক অংশটা রয়েছে একটা মানুষের, আর বাকি অর্ধেক অংশটা একটা পশু। অর্থাৎ এই প্রতীকের মধ্যেও কিন্তু বোঝানো হয়েছে যে ধনুরাশির 2টি ভাগের কথা। তা সেজন্যই আমরা ধনুরাশিকে একদম আড়াআড়ি 2 ভাগ করব। তাতে আমরা প্রথম অর্ধেকটা পাবো 15 দিনের, তারপরের অর্ধেকটা হবে 15 দিনের। তো সেই শ্লোকের কথা মেনে আমরা এই বছরের যে পৌষ মাস, যার উপর ভিত্তি করে আগামী বছরের গণনা হবে, এই পৌষ মাসের প্রথম 30 ঘন্টায় আমরা আগামী বছরের পৌষ মাসের প্রথম 15 দিনের গণনা করব এবং এই বছরেরই পৌষ মাসের শেষের 30 ঘন্টায় আমরা আগামী বছরের পৌষ মাসের শেষের 15 দিনের গণনা করব। এই অংশটা একটু জটিল হলেও এর পরের অংশটা কিন্তু অনেকটা সহজ, কারণ আমরা আবারও সেই শ্লোকে যাচ্ছি। আগা পাছা ধনু, তারপর কি বলা হয়েছে? মীনাবধি তুলা, অর্থাৎ মিন থেকে তুলা অবধি। মিনের পরের রাশি কি? মেষ, মেষের পর বৃষ, এভাবে ধীরে ধীরে তুলায় এসে পৌঁছায় রাশিচক্র। তা আমরা জেনেছি আগেই যে মীন রাশি মানে হচ্ছে চৈত্র মাসকে রিপ্রেজেন্ট করে। তাই সেই এই বছরের পৌষ মাসের প্রথম 30 ঘন্টার পরের 60 ঘন্টা আমরা চৈত্র মাসকে গণনা করব। তা মিনের পর আসছে মেষ, অর্থাৎ বৈশাখ মাস, অর্থাৎ এই 60 ঘন্টার পর, চৈত্র মাসের 60 ঘন্টার পর আমরা গণনা করব আগামী বছরের বৈশাখ মাসকে। সেখানেও প্রয়োজন হবে 60 ঘন্টা। তারপরে 60 ঘন্টায় আমরা জ্যৈষ্ঠ মাসকে গণনা করব। তারপরে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক পর্যন্ত কিন্তু আমাদের এই গণনা পৌঁছাবে। কারণ শ্লোকে বলা রয়েছে মীনাবধি তুলা, অর্থাৎ মীন মানে চৈত্র, চৈত্র থেকে তুলা মানে হচ্ছে কার্তিক। চৈত্র থেকে কার্তিক পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট লাইনেই আমরা পৌঁছালাম। তা তুলা মানে কার্তিকের পর আমরা কোন মাসকে জুড়ব, সেজন্য কিন্তু আমাদের আবারও সেই শ্লোকে ফিরতে হবে। শ্লোকে মীনাবধি তুলার পর বলা হয়েছে মকর, কুম্ভ, বিচ্ছা দিয়া। মকর মানে আমরা জেনেছি মাঘ মাস, তাই সেই কার্তিকের জন্য যে 60 ঘন্টা নির্দিষ্ট করা হয়েছে এই বছরের পৌষ মাসে, তারপর 60 ঘন্টায় আমরা মাঘ মাসকে গণনা করব, আগামী বছরের মাঘ মাসকে। তারপর আমরা গণনা করব কুম্ভ, অর্থাৎ ফাল্গুন মাসকে। তারপরে 60 ঘন্টায় আমরা গণনা করব আগামী বছরের অগ্রহায়ণ মাসকে, কারণ বিচ্ছা অর্থাৎ বৃশ্চিক রাশি রিপ্রেজেন্ট করে অগ্রহায়ণ মাসকে। অগ্রহায়ণ মাসকে গণনার পর আমরা পাবো আগামী বছরের পৌষ মাসের শেষ 15 দিন গণনা করার জন্য আমরা যে 30 ঘন্টা সময় রেখেছিলাম সেই সময়টা। তো যাই হোক, এটাই হচ্ছে কিন্তু এই বছরের পৌষ মাসের উপর ভিত্তি করে আগামী বছরের যে 12টি মাস, সেই মাসকে গণনার পদ্ধতি। তাই এই গণনার একটি বিশেষ বিষয় হচ্ছে এরকম
যে জায়গায় বসে আপনি গণনাটি করছেন, আগামী বছরের যে আবহাওয়ার পূর্বানুমান সেটি কিন্তু সেই জায়গার জন্যই হবে। ধরে নিন আপনি কলকাতার বালিগঞ্জে বসে আপনি এই আবহাওয়ার গণনাটি করছেন, তা আগামী বছরের আবহাওয়ার যে পূর্বানুমান আপনি পাবেন সেটি কিন্তু এই বালিগঞ্জের উপর ভিত্তি করেই পাবেন, এবং বালিগঞ্জের আবহাওয়া কীরকম হবে সেটাই আপনি বুঝবেন। আপনি কিন্তু দমদম কিংবা হাওড়ার আবহাওয়া সম্বন্ধে ততটা ধারণা পাবেন না। যাই হোক, জ্যোতিষীরা কিন্তু এ কথাও বলেন যে এই আবহাওয়ার পূর্বানুমান পাওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কয়েক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এটা সত্যিই যে পৌষ মাস সাধারণভাবে ঠান্ডা একটি মাস থাকে, শীতকাল থাকে মূলত। তা সেই পৌষ মাসের উপর ভিত্তি করে আপনি তার পরের বছরের গ্রীষ্মকালকে আপনি গণনা করতে চলেছেন, বর্ষাকালকে গণনা করতে চলেছেন, শরৎ, হেমন্ত, এমনকি শীতকালকেও আপনি গণনা করবেন। তাই অবশ্যই সেজন্যে কিছু বছরের অভিজ্ঞতা তো অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, এই ভিডিও দেখে যারা উৎসাহিত হবেন, আগামী বছরের আবহাওয়া কীরকম হবে তার পূর্বানুমানের চেষ্টা করবেন, তাদের বলি এবছর অর্থাৎ 1431 বঙ্গাব্দের পৌষ মাসও কিন্তু 30 দিনেরই হবে। অর্থাৎ আগামী বছরের প্রতিটি মাসের জন্যে আপনি কিন্তু এই বছরের পৌষ মাসের 60 ঘন্টা সময়ই বরাদ্দ করবেন। গণনা খুব একটা কঠিন হবে না বলেই আমার মনে হয়। তো আজ আমাদের এই কথা আমরা এখানেই রাখছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।